তারপরে আমরা শিখব ধারা 307। 307-এ বলা হয়েছে খুনের উদ্যোগের শাস্তি। অর্থাৎ আমরা 300 ধারায় শিখেছিলাম খুন কাকে বলে, 302 ধারায় শিখেছিলাম খুনের শাস্তি কি হতে পারে, আর 307 ধারায় বলা হয়েছে যে খুনের উদ্যোগের শাস্তি। অর্থাৎ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করার জন্য উদ্যোগ গ্রহণ করলো, কিন্তু খুনটি সংগঠিত হলো না, তাহলে কি হতে পারে সেই ব্যাপারে এখানে বলা হয়েছে। অত্র ধারা মতে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে খুনের উদ্যোগ নেয়, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে। খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তবে এখানে আরও কয়েকটি বিষয় আছে, সেটিও আমরা বুঝব। উক্ত উদ্যোগের ফলে কোনো ব্যক্তিকে আঘাত করা হলে তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ইতিপূর্বে উল্লেখিত দণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, এখানে দুটি বিষয় একটু ভালোভাবে বুঝতে হবে। সেটি হচ্ছে যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করার উদ্যোগ গ্রহণ করলো, কিন্তু কোনোভাবে খুনটি সংগঠিত হলো না, সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে 10 বছর এবং অর্থদণ্ড। কিন্তু যদি এমন হয় এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই উদ্যোগের কারণে যে ব্যক্তিকে খুন করার চেষ্টা করা হয়েছে সে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে, মারা যায়নি বাট আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি খুনের উদ্যোগ গ্রহণ করেছে সে ব্যক্তির শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ইতিপূর্বে উল্লেখিত দণ্ডে দণ্ডিত হবে। ইতিপূর্বে উল্লেখিত দণ্ড বলতে এর আগের পয়েন্টে আমরা যে শাস্তিটি পাচ্ছি, অর্থাৎ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড, এই শাস্তিটাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি যদি খুনের উদ্যোগ নেয়, অর্থাৎ যে ব্যক্তি অলরেডি যাবজ্জীবন কারাদণ্ড শাস্তিপ্রাপ্ত হয়েছে সেই ব্যক্তি যদি খুনের উদ্যোগ গ্রহণ করে এবং এর ফলে যদি কেউ আঘাত পায়, অর্থাৎ যাকে খুন করার উদ্যোগ নেওয়া হয়েছে সেই ব্যক্তিকে যদি আঘাত করা হয়, তবে সেই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। এখানে আমি 4টি উদাহরণ নিয়ে আলোচনা করেছি। এই 4টি উদাহরণ আলোচনা করলে আপনাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। প্রথমেই বলা হয়েছে যে তাপস শামীমাকে হত্যা করার অভিপ্রায়ে এরূপ অবস্থায় তার প্রতি গুলি ছুড়ে যে যদি তার ফলে মৃত্যু ঘটত তাহলে তাপস খুনের অপরাধে দোষী হতো, তাপস এই ধারার অধীনে দণ্ডনীয় হবে। প্রথম উদাহরণটি একদম সহজ, যে তাপস শামীমাকে হত্যার উদ্যোগ করেছে বাট শামীমা মারা যায়নি। যদি শামীমা মারা যেত তাহলে বলা যেত যে তাপস খুন করেছে, সো তাপস এই ধারার অধীনে দণ্ডনীয় হবে। অর্থাৎ তাপসের শাস্তি হবে 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড। তারপরের উদাহরণে বলা হয়েছে তাপস লাইবা নামের একটি কচি বয়স্ক শিশুর মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে তাকে একটি মরু প্রান্তরে পরিত্যাগ করে, যদিও শিশুটির মৃত্যু না ঘটে তথাপি তাপস এই ধারা বর্ণিত অপরাধ অনুষ্ঠান করেছে। খুব সহজ একটি উদাহরণ, লাইবাকে খুন করার জন্য তাপস একটি মরুভূমিতে নিয়ে গিয়েছে এবং সেখানে ফেলে এসেছে। যদি শিশুটি মারা যেত তাহলে তাপস হতো খুনি, কিন্তু কোনোভাবে শিশুটি মারা যায়নি, বেঁচে গিয়েছে, কিন্তু তাপস যে উদ্যোগ নিয়েছিল তা মৃত্যু ঘটাবার জন্য যথেষ্ট, সুতরাং এখানে তাপস খুনের উদ্যোগের শাস্তি পাবে। 3 নম্বর উদাহরণে বলা হয়েছে তাপস শামীমাকে খুন করার উদ্দেশ্যে একটি বন্দুক খরিদ করে তাতে গুলি ভরে, তাপস এখনও অপরাধটি অনুষ্ঠান করেননি। আচ্ছা, কোনো ব্যক্তি যদি একটি বন্দুক কিনে বা তাতে গুলি ভরে তাতে আসলে কোনো দোষ নেই, সুতরাং এখানে তাপস কি করেছে, বন্দুক খরিদ করেছে এবং তাতে গুলি ভরেছে, তার উদ্দেশ্য হচ্ছে সে শামীমাকে খুন করবে, কিন্তু এই এতটুকু কর্মকাণ্ডে তার কোনো দোষ হবে না। কিন্তু যদি তাপস শামীমার প্রতি বন্দুকের গুলি ছুড়ে তবে সেই ধারায় অপরাধ অনুষ্ঠান করেছে। অর্থাৎ বন্দুকে গুলি ভরেছে, বন্দুক কিনেছে, এটা আসলে কোনো দোষের না, কিন্তু সেই গুলি যদি আমি কারো প্রতি নিক্ষেপ করি তাহলে অবশ্যই সেটি দোষ হবে। এখানে তাপস শামীমাকে খুন করার উদ্দেশ্যে গুলি ছুড়েছে, তো এই যে গুলি ছুড়ল এতটুকুই যথেষ্ট যে তাপস খুনের উদ্যোগ নিয়েছে, সুতরাং তাপসের এখানে 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। আর যদি এমন হয় যে তাপস যে গুলিটি করেছে সেই গুলিটি শামীমার গায়ে লেগেছে এবং শামীমা জখম হয়েছে, তাহলে তাপসের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। শেষের উদাহরণে বলা হয়েছে যে শামীমা বিষ প্রয়োগ করে তাপসকে হত্যা করার অভিপ্রায়ে বিষ খরিদ করে এবং তার লাইবার তত্ত্বাবধানে খাদ্যে মেশায়, শামীমা এখনও এ ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠান করেনি। আচ্ছা,
বুঝেন? শামীমার উদ্দেশ্য হচ্ছে তাপসকে হত্যা করা। সে বিষ ক্রয় করেছে এবং লাইবাকে দিয়ে খাবারে বিষ মিশিয়েছে। তো যাই করেছে, এখনও কিন্তু শামীমা বিষ মেশানো খাবারটি তাপসকে খাওয়ায়নি বা খাওয়ানোর চেষ্টা করেনি। তো তারপরে কি করলো, যে শামীমা উক্ত খাদ্য তাপসের টেবিলে স্থাপন করার জন্য তাপসের কর্মচারীর নিকট সমর্পণ করে। আচ্ছা, এখানে দেখেন যে শামীমা সেই বিষাক্ত খাবারটা যাতে তাপস খায় সেই জন্য তাপসের কর্মচারীর মাধ্যমে তাপসের কাছে খাবারটি পৌঁছে দিয়েছে। এটি হচ্ছে তাকে খুন করার উদ্যোগ। সুতরাং এই কাজটি যখন শামীমা করেছে তখনই শামীমা খুনের উদ্যোগ গ্রহণ করেছে এবং এতে শামীমার শাস্তি হবে। শামীমার শাস্তি হবে 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। তারপরে আমরা শিখব ধারা 308 অপরাধজনক নরহত্যার উদ্যোগের শাস্তি। আমরা একটু আগেই শিখলাম যে খুন করার উদ্যোগের শাস্তি, এখন আমরা শিখব অপরাধজনক নরহত্যা করার উদ্যোগের শাস্তি। যদি কোনো ব্যক্তি অপরাধজনক নরহত্যার উদ্যোগ গ্রহণ করে তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছেন। তারপরের পয়েন্টে বলা হয়েছে কিন্তু উক্ত উদ্যোগের ফলে কোনো ব্যক্তিকে আঘাত করা হলে তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। খুবই সহজ 308 নম্বর ধারা, যে কোনো ব্যক্তি যদি অপরাধজনক নরহত্যা করার উদ্যোগ গ্রহণ করে তাহলে তার শাস্তি হবে 3 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আর যদি এমন হয় যে সেই উদ্যোগের ফলে কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে তাহলে শাস্তি অবশ্যই বেশি হবে, শাস্তি হবে 7 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখানে আমি একটি উদাহরণ দিয়েছি। শামীমা গুরুতর ও আকস্মিক উত্তেজনা বসে এমন অবস্থায় তাপসের প্রতি পিস্তলে গুলি ছুড়ে যে যদি সে তার দ্বারা মৃত্যু ঘটাতো তাহলে সে খুন বলে গণ্য নয়, এরূপ অপরাধজনক নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হতো। শামীমা এ ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠান করেছে। আচ্ছা, উদাহরণটি একটু বুঝেন যে শামীমা কি করেছে, গুরুতর ও আকস্মিক উত্তেজনা বসে তাপসের প্রতি পিস্তলের গুলি ছুঁড়েছে। আচ্ছা, এখন যেহেতু গুরুতর ও আকস্মিক উত্তেজনা বসে পিস্তলের গুলিটি ছুঁড়েছে সেহেতু এটি আর কোনোভাবে খুন হবে না। যদি তাপস গুলি খেয়ে মারা যায় এটি হবে অপরাধজনক নরহত্যা। তো যেহেতু তাপস মারা যায়নি তাহলে এটি হবে অপরাধজনক নরহত্যার উদ্যোগ। আর যদি এমন হতো শামীমা গুরুতর ও আকস্মিক উত্তেজনা ছাড়াই তাপসের প্রতি পিস্তলের গুলি ছুঁড়েছে তাহলে আমরা বলতে পারতাম শামীমা খুনের উদ্যোগ গ্রহণ করেছে। তো যাই হোক, যেহেতু এখানে গুরুতর ও আকস্মিক উত্তেজনা রয়েছে তাহলে আমরা এটিকে খুন বলবো না, আমরা বলবো অপরাধজনক নরহত্যার উদ্যোগ গ্রহণ করেছে। তো এই উদ্যোগের কি শাস্তি হতে পারে? এই উদ্যোগের শাস্তি হবে 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আবার যদি এমন হয় শামীমা গুরুতর ও আকস্মিক উত্তেজনা বসে পিস্তলের যে গুলিটি ছুঁড়েছে সেই গুলিটি তাপসের শরীরে লেগেছে, অর্থাৎ তাপস আঘাতপ্রাপ্ত হয়েছে সেই গুলির মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে শামীমার শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 7 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তারপরে ধারা 309 বলা হয়েছে আত্মহত্যার চেষ্টা, অর্থাৎ কোনো ব্যক্তি নিজেই যদি আত্মহত্যার চেষ্টা করে, অর্থাৎ কেউ প্ররোচনা দিল না, কেউ সহায়তা করলো না, কিছুই করলো না, সে নিজেই সে সিদ্ধান্ত নিল সে এই দুনিয়া থাকতে চায় না, সে দুনিয়া ছেড়ে দিবে, তো সেই উদ্দেশ্যে সে আত্মহত্যার চেষ্টা করলো। যদি এরকম কেউ করে তাহলে কি হবে? তো যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছে সে যদি আত্মহত্যা করতে সক্ষম হয়, অর্থাৎ সে যদি মারা যায়, তাহলে তো কোনো কথাই নেই, এখানে কারো কোনো দোষ নেই, তার নিজের দায়িত্বে সে নিজেই চলে গিয়েছে। কিন্তু যদি এমন হয় যে আত্মহত্যার চেষ্টা করে সে সফল হয়নি, সে বেঁচে গিয়েছে, তাহলে তার একটি অপরাধ হবে এবং তার শাস্তি হবে। তো সেই ব্যাপারে 309 বলা হয়েছে অত্র ধারা মতে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করে তবে সেই ব্যক্তি 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। খুবই সহজ, খুব বেশি পানিশমেন্ট দেওয়া হয়নি। অর্থাৎ যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছে অথবা আত্মহত্যা করার জন্য এমন কোনো কর্মকাণ্ড করেছে যে তার আত্মহত্যা করার জন্য যথেষ্ট, তাহলে সে ব্যক্তি কোনো শ্রম ছাড়াই 1 বছরের কারাদণ্ড ভোগ করবে, অথবা তার জরিমানা হতে পারে অথবা উভয়টি হতে পারে। এখন আমরা শিখব ধারা 312। এখানে গর্ভপাতকরণ সম্পর্কে বলা হয়েছে। গর্ভপাত কি জিনিস আমরা সবাই কম বেশি জানি, এই ব্যাপারে আমি এখন আর খুব বেশি কিছু বলবো না। আমরা গর্ভপাত নিয়ে যে অপরাধসমূহ রয়েছে সেই অপরাধসমূহ করলে কি শাস্তি হতে পারে সেই ব্যাপারে এখন আমরা শিখব।
312-তে বলা হয়েছে যে যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো গর্ভবতী নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত গর্ভপাত করায় সে ব্যক্তি নিম্নবর্ণিত কারাদণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, বিষয়টি একটু বুঝে নেন। যদি কোনো ব্যক্তি কোনো নারীর গর্ভপাত করায়, অর্থাৎ যে গর্ভপাত আসলে প্রয়োজন ছিল না, যে গর্ভপাত ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়, অর্থাৎ নারীর জীবন রক্ষার জন্য যে গর্ভপাত নয়, যে গর্ভপাত না করালেও নারীর কোনো সমস্যা ছিল না, সে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে ছিল, তো সেই অপ্রয়োজনীয় গর্ভপাত যদি কোনো ব্যক্তি করায় তাহলে তার নিম্নবর্ণিত শাস্তিগুলো হবে। প্রথমে বলা হয়েছে গর্ভস্থ শিশুর অস্তিত্ব অনুভব না করলে এর শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ একটি মহিলা প্রেগনেন্ট হয়েছে, তো প্রেগনেন্ট হওয়ার পর তার পেটে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার অস্তিত্ব এখনও অনুভব করা যাচ্ছে না, মানে বাচ্চাটি ছোট, অতটা বড় হয়নি যে অস্তিত্ব অনুভব করা যাবে। তো সে অবস্থায় যদি সেই মহিলার গর্ভপাত করানো হয় তাহলে যে গর্ভপাত করাবে তার শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড 3 বছর পর্যন্ত, অথবা অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ডই হতে পারে। দ্বিতীয়টিতে বলা হয়েছে গর্ভস্থ শিশুর অস্তিত্ব অনুভব করলে এর শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ড হবে। আচ্ছা, এটি হচ্ছে যে যখন নারীর গর্ভে শিশুটি একটু বড় হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা জানি যে যখন কোনো নারীর গর্ভে শিশু একটু বড় হয় তখন সেই শিশুটির অস্তিত্ব অনুভব করা যায়। তো সেই অস্তিত্ব অনুভব করা যাচ্ছে এরকম কোনো নারীর যদি গর্ভপাত করানো হয় তাহলে যে ব্যক্তি কাজটি করবে সে ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড 7 বছর পর্যন্ত এবং পাশাপাশি অর্থদণ্ডও হবে। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে নারী নিজেই নিজের অকাল গর্ভপাত করায় সে নারীও অত্র ধারায় অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কোনো নারী সে নিজেই যদি দোষী হয়, অর্থাৎ তার গর্ভে সন্তান এসেছে, সেই সন্তান যথেষ্ট বড় হয়েছে, তো অস্তিত্ব অনুভব করা যাক বা না যাক, সে নিজেই যদি সেই সন্তান নষ্ট করার জন্য অকাল গর্ভপাত করায় তাহলে সে নিজেও একটি অপরাধী এবং তার ঠিক এই ধারাতেই তাকে শাস্তি প্রদান করা হবে। কেউ চাইলেই সে তার নিজের গর্ভপাত বা অকাল গর্ভপাত করতে পারবে না। অকাল গর্ভপাত বিষয়টি হচ্ছে একটি অপরাধ। তারপরে ধারা 313-তে বলা হয়েছে গর্ভবতী নারীর সম্মতি ব্যতীত গর্ভপাত করানোর শাস্তি। অর্থাৎ যে নারীর গর্ভপাত করানো হবে সেই নারী আসলে জানে না যে তাকে গর্ভপাত করানো হবে বা তাকে বলা হয়নি এবং সে সম্মতি প্রদানও করেনি। তো সম্মতি ছাড়াই যদি কোনো ব্যক্তি সেই নারীর গর্ভপাত করায় তাহলে কি হতে পারে? এখানে বলা হয়েছে যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো গর্ভবতী নারীর সম্মতি ব্যতীত গর্ভপাত করায় শিশুর অস্তিত্ব অনুভব করুক বা না করুক সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ড হবে। এই বিষয়টি আসলে খুবই সেন্সিটিভ এবং খুব মারাত্মক একটি বিষয়। কোনো নারী চায় না গর্ভপাত করতে, বাট তাকে না জানিয়ে, তাকে জিজ্ঞেস না করে, তার সম্মতি না নিয়ে যদি সেই নারীর গর্ভপাতটা করানো হয়ে থাকে তাহলে এটি একটি অনেক বড় অপরাধ এবং সেই অপরাধের জন্য শাস্তিও রয়েছে অনেক বড়। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ড না দিলে তাকে যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত তাকে কারাদণ্ড দেওয়া হবে এবং অর্থদণ্ডও হবে। তারপর ধারা 314-তে বলা হয়েছে গর্ভপাত করানোর সময় স্ত্রী লোকটির মৃত্যু হলে। আচ্ছা, আমরা উপরের দুটি ধারায় শিখলাম যে যদি কোনো নারী নিজের গর্ভপাত নিজেই করায় তাহলে সেক্ষেত্রেও তার শাস্তি হবে। যদি কোনো ব্যক্তি তার গর্ভপাত করায় উক্ত নারীটির সম্মতি নিয়ে ওই যে ব্যক্তি করাবে সেই ব্যক্তির শাস্তি হবে। আবার যদি গর্ভবতী নারীর সম্মতি না নিয়ে তার গর্ভপাত করানো হয় তাহলে সেক্ষেত্রেও যে ব্যক্তি কাজটি করবে তার কঠিন শাস্তি হবে। 314-তে বলা হয়েছে যে এই গর্ভপাত করানোর সময় যদি স্ত্রী লোকটির মৃত্যু হয়, উপরের ধারাগুলোতে মৃত্যুর ব্যাপারে কিছু বলা হয়নি, বাট 314-তে বলা হয়েছে যে গর্ভপাত তো করানো হলো, বাট গর্ভপাত করার সময় যদি নারীটি মারা যায় তাহলে কি হতে পারে। এখানে দুটি পয়েন্টে আমি ভাগ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে।
প্রথম পয়েন্টে বলা হয়েছে গর্ভপাত করানোর সময় স্ত্রীলোকটির মৃত্যু হলে শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ড হবে। অর্থাৎ কোনো স্ত্রীলোকের যদি গর্ভপাত করানো হয়, সেই স্ত্রীলোকটির সম্মতি নিয়ে তাকে জানিয়ে যদি গর্ভপাত করানো হয় এবং সেক্ষেত্রেও যদি স্ত্রীলোকটির মৃত্যু ঘটে, তাহলে সেক্ষেত্রে যে এই কাজটি করবে তার শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর এবং তদুপরি অর্থদণ্ড হবে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে স্ত্রীলোকটির সম্মতি ব্যতীত গর্ভপাত করানোর সময় তার মৃত্যু হলে শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ড হবে। দ্বিতীয় পয়েন্টের এই বিষয়টিও খুব সেন্সিটিভ, যে কোনো একটি স্ত্রীলোকের সম্মতি না নিয়েই এমন হতে পারে যে স্ত্রীলোকটি চায় না গর্ভপাত করতে, সে চায় তার সন্তানটি হোক, তার সন্তানটি জন্মগ্রহণ করুক, কিন্তু যদি কোনো ব্যক্তি তার সম্মতি ছাড়াই, তাকে জিজ্ঞেস না করেই তার গর্ভপাত করতে চায়, গর্ভপাত করায় এবং গর্ভপাত করার সময় যদি স্ত্রীলোকটির মৃত্যু ঘটে, তাহলে খুব বড় একটি অপরাধ হয়ে যাচ্ছে এখানে। তো সেই জন্য খুব কঠিন শাস্তি হবে, তার ম্যাক্সিমাম শাস্তি হবে যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং পাশাপাশি অর্থদণ্ডও হবে।